1970 এবং 80-র দশকে আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস একটা উঠতি শহর। তখনও টেক বুম হয়নি, বড় বড় কোম্পানির এখানে হেডকোয়ার্টার হয়নি, কিন্তু তখনই এখানকার কালচার কিন্তু ফেটে পড়ছে, ভাইব্রেন্ট হচ্ছে, এবং তার সাথে সাথে আরও অনেক জিনিস এই শহরে ঘটছিল। ঠিক যেমন প্রদীপের তলায় অন্ধকার থাকে, এইখানেও সেরকম ব্যাপার। সারা দেশ থেকে প্রচুর লোক এখানে জবের জন্য, নানান কাজের জন্য আসছিল। সাথে সাথে এই শহরে ক্রাইমও বাড়ছিল। এই শহরে স্পেশালি বলতে গেলে সিরিয়াল কিলিং বলছিল। আজকের যে ঘটনা আমি আপনাদেরকে শোনাবো, সেই ঘটনাটা রীতিমতন 80-র দশককে কাঁপিয়ে দিয়েছিল। প্রত্যেকটা মানুষ ওখানে ভীত সন্ত্রস্ত হয়ে গেছিল, এবং এই যে কিলার আছে এর হাত থেকে কেউ রেহাই পায়নি। মার্চ 17, 1985 পুলিশের কাছে একটা কল আসে। লস অ্যাঞ্জেলেসের যে রোজমেড এরিয়া আছে সেইখানে একটা কন্ডোতে একটা ক্রাইম ঘটেছে। কন্ডো বলতে যে 1 বেডরুম অ্যাপার্টমেন্ট বুঝি, সেটাকেই আপনি ধরে নিতে পারেন একটা কন্ডো বলা যেতে পারে। তো এইরকমই একটা অ্যাপার্টমেন্টের রোজমেড এরিয়াতে একটা ক্রাইম ঘটেছে, ফোন এসছে, এবার পুলিশ গেছে। এবার পুলিশ যাওয়ার পর পুলিশ সেই জিনিসগুলো এক্সপেক্ট করেনি যেগুলো তারা চোখের সামনে দেখছে। তারা জাস্ট একটা ছোট্ট গলি মতন রাস্তা আছে, সেই রাস্তা থেকে আসে, বাড়ির সামনে দাঁড়ায়, দেখে যে গ্যারেজের পুরো শাটারটা ওপেন করা, অ্যান্ড গ্যারেজের মধ্যে দুটো গাড়ি দাঁড় করানো আছে, এবং সেই গাড়ির থেকে একটু ডিস্টেন্সে একটা টুপি পড়ে আছে। গ্যারেজের যে কার্পেট আছে সেই কার্পেটে চারিদিকে রক্তের দাগ লাগা আছে। তারা যখন আস্তে আস্তে ভিতরে যায়, ভিতরে গিয়ে দেখে যে চারিদিকে সমস্ত কিছু একদম ছড়ানো ছিটানো, লণ্ডভণ্ড করেছে, কেউ যেন কিছু খুঁজছিল। তারপর তারা সেইখান থেকে কিচেনে যায়, এবং কিচেনে গিয়ে দেখে যে 32 বছর বয়সী ওসাকা নামক এক লেডির মৃতদেহ পড়ে আছে, এবং তার সাথে কুকর্ম করা হয়েছে। এই জিনিসটা ক্লিয়ার কাট বোঝা যাচ্ছিল। মাথায় গুলি করে মৃত্যু নিশ্চিত করা হয়েছে, এবং গুলির যে মার্ক আছে সেটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। সেই সময় একটা কমন পিস্তল ছিল, এবং সেই পিস্তলে গুলি ব্যবহার হতো .22 ক্যালিবারের, এবং এই ক্যালিবারের গুলি আমেরিকাতে খুবই কমন ছিল, এবং সেই গুলি দিয়েই এই ওসাকাকে হত্যা করা হয়েছে। তো যাই হোক, এই সমস্ত কিছুর মাঝেই পুলিশের কাছে একটা গুড নিউজ ছিল। ওসাকা আছে, ওসাকার যে রুমমেট আছে মারিয়া, সে এই সমস্ত ঘটনা নিজের চোখে দেখেছে, এবং তার সাথে সাথে সে কিলারকেও দেখেছে। কিলার তাকে মারতেও গেছিল, এবং তার স্টোরিটাও ভেরি মাচ ফ্যাসিনেটিং। মারিয়া একটু বন্ধুদের সাথে পেরিয়েছিল। এবার সে যখন তার রুমের দিকে আসছে, একসাথে অ্যাপার্টমেন্ট তারা ভাগ করে নিয়েছে ওসাকা এবং মারিয়া। মারিয়া যখন আসে তখন দেখে যে গ্যারেজের যে শাটারটা আছে সেটা ওপেন করা। অদ্ভুত হবে না, সে চমকে যায় যে এটা কেন ওপেন আছে। দেন সে আস্তে আস্তে এগোয়, সে দেখতে পায় যে কিছু জায়গায় চাপ চাপ রক্ত আছে, গ্যারেজের সামনে একটা টুপি পড়ে আছে, অ্যান্ড দেন হঠাৎই সে একটা জিনিস ফিল করে যে তার পিছনে যেন একটা অদ্ভুত গন্ধ আসছে, অ্যান্ড দেন তারপরেই সে ফিল করে যে তার পিছনে যেন তার থেকে বেশটা লম্বা একটা মানুষ দাঁড়িয়ে আছে। সে ভয়ে ভয়ে জাস্ট মুখটা ঘোরায়, এবং ঘোরানো মাত্রই সে একটা বিভীষিকা দেখে, এবং সেই বিভীষিকার কাছ থেকে একটা গুলি তার দিকে ছুটে আসে। কিন্তু ওই একটা কথা আছে না, তো রাখে হরি তো মারেকে, ঠিক মারিয়ার ব্যাপারটাও সেই রকম হয়েছিল। মারিয়ার হাতে সেই সময় একটা চাবির গুচ্ছা ছিল, এবং সেই গুচ্ছাতেই গুলিটা ডাইরেক্ট এসে লাগে। সেই মুহূর্তে মারিয়া পড়ে যায়, কিন্তু মারিয়া বুঝতে পারে যে এই গুলিটা ওই চাবির গুচ্ছাতে লেগে গুলিটা অন্যদিকে রিফ্লেক্ট করে গেছে। কিন্তু এর মাঝেই সেই যে কিলার আছে সেই কিলার আবার ভিতরে ঢুকে যায়। এই মুহূর্তে মারিয়া ভাবছে যে এই জায়গা থেকে আমি পালিয়ে যাই। সে যখন ওখান থেকে পালাচ্ছে, সে ঠিক গ্যারেজ পার করে, বাড়িটা পার করে রাস্তার মাঝামাঝি গেছে, সেই সময় একটা গুলির আওয়াজ সে শুনতে পায়। অ্যান্ড দেন হঠাৎই তার রিয়েলাইজেশন হয় যে তার বান্ধবী ওসাকা ওই অ্যাপার্টমেন্টেই ছিল। তার মানে এই গুলিটা কি তার উপরেই চালানো হলো? তো এই জিনিসটা ভাবতে ভাবতেই সে আবার পিছিয়ে আসে। সে ভাবে যে একবার একটু দেখি, এইভাবে বন্ধুকে ছেড়ে চলে যাব। সে আস্তে আস্তে যখন আসছে, জাস্ট বাড়ির সামনে আসা মাত্রই বাড়ি থেকে সেই কিলার বেরোচ্ছে, এবং তারা দুজনে একে অপরকে দেখে রীতিমতন চমকে যায়। তার কারণ কিলার ভেবেছিল যে আমি যে গুলিটা মেরেছি সেই গুলিতে 100% এই মারিয়ার মৃত্যু হয়ে গেছে, কিন্তু মারিয়া তো দাঁড়িয়ে আছে। এরপর মারিয়াও চমকে যায়, তার কারণ সে কিলারকে আগেরবার পিছন থেকে একটা সাইড পোর্শন দেখেছিল, এবার তো ফেস টু ফেস দেখছে। সেই মুহূর্তে মারিয়া একটা বুদ্ধিমত্তার কাজ করে, সে সোজা
হাতটা তুলে দেয় অ্যান্ড হাতটা তুলে দিয়ে বলে যে আমার উপর একবার তুমি গুলি চালিয়েছো, তুমি রুমে আমার বন্ধুকেও হয়তো মোস্ট প্রবাবলি মেরে ফেলেছো, এখনও কি আমাকে মারার ইচ্ছা আছে? সে হাঁটু গেড়ে বসে পড়ে, সে একটা ভয়ে মাথা ঝুঁকিয়ে আছে। তখন কিলার একটা মুচকি হাসি দেয় এবং হাসি দিয়ে সে চুপচাপ ওই রাস্তা দিয়ে, কোনো তাড়াহুড়ো নেই, আস্তে আস্তে বেরোচ্ছে, বিন্দাস বেরোচ্ছে। এরপর মারিয়াই পুলিশকে ফোন করে, পুলিশ আসে। পুলিশ এসে মারিয়ার কাছে পুরো ব্যাপারটা শোনার পর তারা যখন ওই ভিতরের ক্রাইম স্পট ইনভেস্টিগেট করছে, তখন একটা জিনিস তারা বুঝতে পারে যে এই যে ওসাকা আছে না, তাকে মারার আগে তার সাথে তো কুকর্ম করা হয়েছে, কিন্তু যখন তাকে মাথায় গুলি মারছে সেই সময় তাকে নীল ডাউন করে বসানো হয়েছে। সে রীতিমতন ভয়ে কাঁপছে, হাত জোর করছে, তার প্রাণ ভিক্ষা চাইছে, কিন্তু সেই খুনি তার প্রাণ ভিক্ষা দেয়নি। এই টোটাল ক্রাইম সিনে পুলিশ একটা এভিডেন্স পায়, একটা বলবো না, দুটো এভিডেন্স পায়। একটা হচ্ছে .22 ক্যালিবারের একটা গুলি এবং তার সাথে সাথেই একটা পায়ের ছাপ, যেটা ঠিক গ্যারেজের বাইরের অংশে ছিল। এবং এই দুটো জিনিস কালেক্ট করে তারা ওই গোটা রুমে কোথাও কোনো ফিঙ্গারপ্রিন্ট পায়নি। তো পুলিশ এটাও আইডিয়া করে যে মোস্ট প্রবাবলি যে কিলার এসেছিল তার হাতে একটা গ্লাভ ছিল। মারিয়াকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে মারিয়া ঠিক বলতে পারেনি, তার কারণ ওই সময় এই রকম সমস্ত ঘটনা ঘটছে, এবার কিলার হাতে কি পড়ে আছে সেই জিনিসটা হয়তো সে ফোকাস করেনি। যাই হোক, পুলিশের তদন্ত চলছে, কিন্তু পুলিশের তদন্ত 24 ঘন্টাও পার হয়নি। মার্চ 18, 1985 এই রোজমেড এরিয়া যেখানে ওসাকাকে মারা হয়েছে তার থেকে ঠিক 6 কিলোমিটার দূরে একটা জায়গায় এক ব্যক্তি একটা মেয়েকে গাড়িটা থামায়, তার সামনে চলে আসে, তো গাড়িটা থামাতে সে বাধ্য হয় অ্যান্ড দেন গাড়ি থেকে তাকে নামায় বন্দুক ধরে, অ্যান্ড দেন গাড়ির ঠিক সামনে নিয়ে এসে তাকে নীল ডাউন করায়। সে প্রাণ ভিক্ষা চায়, তারপর তার সাথে কুকর্ম হয় অ্যান্ড তার মাথাতেও গুলি করে তার হত্যা নিশ্চিত করা হয়। আশেপাশে যেসব গাড়ি যাচ্ছিল সেই গাড়ির অনেক যারা প্রত্যক্ষদর্শী ছিল তারা এই খুনটার ব্যাপারে এটাই বলে যে যখন তার দিকে সেই ক্রিমিনাল বন্দুক তাক করে আছে, তার লাস্ট ওয়ার্ড ছিল হেল্প মি প্লিজ। কিন্তু কেউ তাকে হেল্প করার জন্য আসেনি সেদিন। পুলিশ যখন ক্রাইম স্পটে আসে তখন দেখে গাড়িটা ওখানে দাঁড় করানো আছে এবং গাড়ির ফ্রন্টে তার বডিটা পড়ে আছে এবং তার জুতো যেটা আছে না, মেয়েটা যে জুতো পরেছিল সেই জুতোটাও পড়ে আছে। তো এই ক্ষেত্রেও পুলিশের ইনভেস্টিগেশনে একটা জিনিস বেরিয়ে আসে যে ক্রিমিনাল এখানেও .22 ক্যালিবারের একটা গুলি ইউজ করেছে। এই 17ই মার্চ এবং 18ই মার্চ 6 কিলোমিটারের ডিস্টেন্সে যে দুটো ঘটনা ঘটল এবং সেখানে প্রথমে ভিকটিম ছিল ওসাকা এবং দ্বিতীয় টিম ছিল সাইলিন, এই দুটো কেসেই পুলিশ একটা জিনিস লক্ষ্য করে যে কমন এভিডেন্সের সাথে এখানে কমন ফিয়ারও আছে। দেখবেন কিছু কিছু জায়গায় না কিছু কিছু কিলিং হয় মানুষকে ভয় দেখানোর জন্য। তো এই ক্ষেত্রে গাড়ি থেকে নামিয়ে যখন সাইলিনকে মারলো তার উল্টোটাও তো কিলার করতে পারতো, এতে তো তার দেরি হয়েছে। সে তো গাড়ির মধ্যেই গুলি মারতে পারতো, গাড়ির মধ্যেই কুকর্ম করতে পারতো। ওসাকার ক্ষেত্রেও সেই কুকর্ম করেছে। দেন তাকে হাঁটু গেড়ে বসিয়ে কেন তার মাথায় গুলি মারলো? তার মানে কি, যখন হাঁটু গেড়ে বসে তার দিকে তাকিয়েছে, মাথাটা জাস্ট এরকমভাবে উঁচু ছিল, সেই মুহূর্তে তার চোখে যে ভয়টা ছিল না, সেই ভয়টা এই কিলারটা সামহাউ এনজয় করেছে। তো এই ক্ষেত্রে একজন মেইন প্রত্যক্ষদর্শী আছে, ওসাকার বান্ধবী মারিয়াকে পুলিশ স্টেশনে ডাকা হয় এবং ডেকে তাকে বলে, আচ্ছা তুমি সেই দিন রাত্রেবেলা সেই কিলারকে ভালো করে দেখেছিলে? মারিয়া বলে, আমি যেভাবে দেখেছিলাম সেইভাবে আমি কোনোদিনও ভুলব না। তাহলে একটা স্কেচ বানাতে পারবে? মারিয়া বলে, অবশ্যই পারবো। তো সেই ক্ষেত্রে স্কেচ আর্টিস্টকে ডাকা হয়, সে স্কেচ বানায় অ্যান্ড একটা স্কেচ বেরিয়ে আসে এবং এই স্কেচটা দেখা মাত্রই পুলিশের না মানে কিছু যেন একটা ব্যাক অফ দ্য মাইন্ড মনে আসে যে একে যেন কোথাও যেন একটা দেখেছি। দেন পুলিশের হঠাৎ মনে পড়ে এই লস অ্যাঞ্জেলেসেরই পিকু রোমেরো বলে একটা জায়গা আছে এবং সেই জায়গাতে কিছু মেয়ের বেশ কিডন্যাপিংয়ের ঘটনা কয়েকদিন আগে ঘটেছিল এবং সেখানে কিছু প্রত্যক্ষদর্শী, কিছু সার্ভাইভার দিয়ে একটা স্কেচ তারাও করিয়েছিল এবং সেই স্কেচটা আর এই স্কেচটা অনেকটা মিল খাচ্ছে। তার মানে কি, এই পিকু রোমেরো এরিয়াতে যে ব্যক্তি কিডন্যাপিং করছিল সেই কি এই দুটো কিলিং করেছে? তো পুলিশের মনে কিন্তু এই সন্দেহটা আস্তে আস্তে বাড়তে থাকে। ঠিক 9 দিন পর মার্চ মাসের 27 তারিখ 1985 এই সাইলিনকে ঠিক যেখানে মারে তার থেকে 16 কিলোমিটার দূরে উইটি কাউন্টি বলে একটা ছোট্ট
টাউন আছে, এবং সেই টাউনে উইলসন এবং তার ওয়াইফ তারা একটা হ্যাপি ফ্যামিলি চালাচ্ছে। কিন্তু হঠাৎই সেই বাড়ি থেকে একটা খবর আসে, সেখানে একটা হোমিসাইড হয়েছে। পুলিশ পৌঁছে সেই বাড়ির যে দৃশ্য দেখে, পুলিশ নিজেও ভয় পেয়ে যায়। সেখানে দেখে যে উইলসন একটা জায়গায় গুলি করা হয়েছে এবং গুলি হয়ে তার ডেড বডিটা সেখানে পড়ে আছে। তারপর তার ওয়াইফকে খোঁজা হয়। তার ওয়াইফ ড্রয়িং রুমে পড়েছিল এবং ওয়াইফকে যেভাবে মারা হয়েছিল এবং তার সাথে যা যা করা হয়েছিল সেটা প্রচণ্ড পাশবিক ছিল। তার ওয়াইফকে প্রথমে তো কুকর্ম করা হয়েছে, মারা হয়েছে, কিন্তু এই ক্ষেত্রে মেরে কিন্তু কিলার ক্ষান্ত হয়নি। তার যে প্রাইভেট পার্ট আছে সেই প্রাইভেট পার্টে মাল্টিপল আঘাত করে, তার সাথে সাথে তার চোখটাও কিন্তু বার করে নেয়। নৃশংস ছিল, পুলিশ নিজেও কিন্তু দেখতে পারছিল না। তবে এই ক্ষেত্রে পুলিশ আরও দুটো এভিডেন্স পায় এবং এই দুটো এভিডেন্স কিন্তু আগের সাথে ম্যাচ করতে চলেছিল। সেটা কি, এখানে একটা পায়ের ছাপ পায় এবং তার সাথে সাথে .22 ক্যালিবারের একটা বন্দুকের গুলি দিয়ে এই হত্যা দুটো করা হয়েছিল। তো সেই ক্ষেত্রে এবার পুলিশ ভাবতে শুরু করে যে এই যে 3টে হত্যা হয়েছে এগুলোকে কি একটা সুতোতে গাঁথা উচিত হবে? তার মানে লস অ্যাঞ্জেলেসে কি একটা সিরিয়াল কিলার ঘুরে বেড়াচ্ছে যে ওপেনলি তার উইদাউট এনি কিছু টার্গেট করছে? তাহলে তার মোটিভটা কি? কোনো পার্টিকুলার ব্যক্তিকে বা পার্টিকুলার কোনো জেন্ডারকে অ্যাটাক করছে? সেই সমস্ত কিছু পুলিশকে বার করতে থাকে। এর মধ্যে পুলিশ যে ওই যে জুতোর ছাপ আছে না, সেই জুতোর ছাপ আগের যে দুটো জুতোর ছাপ আছে সেইগুলোর সাথে ম্যাচ করায় এবং ম্যাচ করিয়ে দেখে যে অদ্ভুতভাবে এই 3টে ক্ষেত্রে জুতোর ছাপ সেম মিলে যায়। 10 কি 11 ইঞ্চির জুতো সেই ব্যক্তি পরতো। তার মানে পুলিশ এখানে একটা আইডিয়া করে নেয় যে ব্যক্তি এই কিলিংগুলো করছে তার হাইট মিনিমাম 5 ফুট 8 থেকে 5 ফুট 10-এর মধ্যে হবে। এপ্রিল মাস, ওই লস অ্যাঞ্জেলেসের শহরের একটা ছোট্ট কাউন্টিতে অ্যানি বলে একটা 6 বছরের মেয়ে থাকতো। তার মা বাবা মোস্টলি নাইট শিফট করতো, রাত্রেবেলা সে বাড়িতে একাই থাকতো এবং নিজের দায়িত্ব সে নিজে নিত। ভালো কথা, সে একদিন রাত্রেবেলা ঘুমাচ্ছে, হঠাৎই তার বাড়িতে কেউ ঢুকে পড়ে এবং তার মুখ চেপে তাকে কিডন্যাপ করে সেখান থেকে নিয়ে যায়। তারপর একটা নির্জন জায়গায় গিয়ে সেখানে একটা ফ্ল্যাটে এন্ট্রি করে, অন্যের ফ্ল্যাটে, এবং সেই এন্ট্রি করার পর সেইখানে সেই 6 বছরের বাচ্চার সাথে কুকর্ম করা হয়। অ্যান্ড দেন তারপর তাকে তার গাড়িতে বসায়, সেই ক্রিমিনাল বসিয়ে একটা জায়গায় নিয়ে যায়। এবার সেই ছোট্ট 6 বছরের অ্যানি যখন বারবার বলছে যে আমি আর এখানে থাকতে চাই না, আমাকে ছেড়ে দাও, তখন হঠাৎই সেই কিলার একটা পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে সেখানে বলে যে তুমি এই পেট্রোল পাম্পের ভিতরে চলে যাও, এখানে যে স্টোর আছে সেইখানে গিয়ে 911-কে কল করো। 911 হচ্ছে পুলিশের ফোন নাম্বার, যেমন আমাদের এখানে 100 আছে, ওদের এখানে 911 হয়। তো সেই 911-কে ফোন করে পুলিশকে বলো তোমার মা বাবাকে খবর দিতে, যাতে তোমার মা বাবা এখান থেকে তোমাকে নিয়ে যেতে পারে। এই কেসটা পুলিশের কাছে যখন যায় তখন পুলিশ আরও চিন্তিত হয়ে পড়ে। তার পিছনে অনেকগুলো কারণ আছে। এই যে সময় আছে না, মার্চ এপ্রিল, তার আগে জানুয়ারি ফেব্রুয়ারি, এই 3-4 মাসে এই লস অ্যাঞ্জেলেসে অদ্ভুতভাবে বাচ্চাদের উপর এই যে অ্যাটাকগুলো আছে না, এই অ্যাটাকগুলো বাড়তে থেকেছিল। নানান জায়গায় নানান অ্যাবিউজের খবর আসছিল এবং সেটা নিয়ে লস অ্যাঞ্জেলেসের যে পাবলিক সেক্টর আছে, পাবলিক প্ল্যাটফর্মগুলো আছে, তারা প্রচণ্ডভাবে পুলিশের এগেনস্টে প্রোটেস্ট করছিল। এবার মারিয়ার একটা স্কেচ পুলিশের কাছে আছে, ফার্স্ট যে ক্লিং বলেছিলাম সেইখান থেকে একটা স্কেচ বার করা হয়েছিল। এই বাচ্চাগুলোকে ডাকা হয় যাদের সাথে এই কুকর্মগুলো হয়েছিল, তাদেরকে বলে যে তোমাদের সাথে যে ব্যক্তি এই কুকর্মটা ঘটিয়েছে তার কি একটা ছবি বানাতে পারবে, স্কেচ বানাতে পারবে, বা বলতে পারবে যে কেমন দেখতে? তারা বলে হ্যাঁ পারবে। একটা স্কেচ বানানো হয়, পুলিশ স্কেচ বানাচ্ছে, ভাবছে যে ডিফারেন্ট কেউ হবে। তখন না লস অ্যাঞ্জেলেসে একটা ব্যাপার ছিল যে বড়দের যে ক্রাইমগুলো হয় না সেটা হোমিসাইড ডিপার্টমেন্ট থাকে, এবং বাচ্চাদের যে ক্রাইমগুলো হয় বা রিলেটেড হয় সেগুলো অন্য ডিপার্টমেন্ট থাকে। কিন্তু দুটো ডিপার্টমেন্টের দুটো ছবি একসাথে এইবার মিলতে চলেছিল। ইয়েস, মারিয়া যাকে দেখেছিল ওসাকাকে মারতে এবং অন্যান্য কেসের যে প্রত্যক্ষদর্শী ছিল তাদের যে স্কেচ ছিল এবং বাচ্চাদের কথা মতন বানানো যে স্কেচ ছিল সেটা হুবহু মিলে যায়। তার মানে এইখানে এক সেই ব্যক্তি এই সমস্ত ক্রাইমটাই করে বেড়াচ্ছিল। প্রত্যেক ক্ষেত্রেই এই দুটো দিকেরই ডেসক্রিপশন মিলে যাচ্ছিল। কোকড়া চুল, গায়ে একটা অদ্ভুত গন্ধ,
দাঁতটা কেমন পোকা ধরা, এই সমস্ত ডেসক্রিপশন যখন মিলে যাচ্ছে, ছবি যখন মিলে যাচ্ছে, পুলিশ বুঝতে পেরেছে তারা লড়াই করছে একটা সিরিয়াল কিলারের বিরুদ্ধে। যে কেসটা ছিল না, এই কেসটার মেইন যে তদন্তকারী অফিসার তারা ছিল দুজন, এবং এই দুজনের কথা আজকে এই ক্রাইমের ঘটনাতে বলতেই হবে। তার কারণ এদের সবথেকে বড় অবদান এই কেসটা সলভ করতে আছে, ডিটেকটিভ ফ্র্যাঙ্ক এবং ডিটেকটিভ গিল। এই যে ডিটেকটিভ ফ্র্যাঙ্ক আছে না, এই ডিটেকটিভ ফ্র্যাঙ্ক 1985 ঘটনাগুলো থেকে ঠিক 7 বছর আগে এই লস অ্যাঞ্জেলেসের যে সিরিয়াল কিলার ছিল, যে হিলসাইড স্ট্র্যাংলার সিরিয়াল কিলার নামে পরিচিত ছিল, যে প্রায় 10টা মেয়েকে মেরেছিল, সেই কেসটা সলভ করেছিল অ্যান্ড সবাই তাকে চিনত। তখন ডিটেকটিভ ফ্র্যাঙ্ক এবং ডিটেকটিভ গিল পুরো পুলিশ ডিপার্টমেন্টকে বলে যে দেখো, আমাদের মনে হচ্ছে এই যে সিরিয়াল কিলার বাইরে ঘুরছে সেটা বাচ্চাদেরও মারে, আবার বড়দেরকেও অ্যাটাক করে। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে, বাচ্চাদের সাথে কুকর্ম হচ্ছে কিন্তু তারপর তাদেরকে যেতে দেয়। বড়দের ক্ষেত্রে কিন্তু তাদের সাথে কুকর্ম হলে তাদেরকে মেরেই এই কিলার ক্ষান্ত নেয়। তো পুলিশ ডিপার্টমেন্ট কিন্তু ডিটেকটিভ ফ্র্যাঙ্ক বা ডিটেকটিভ গিলের কথা খুব একটা ট্রাস্ট করেনি, উল্টো থেকে কিন্তু ছবিটা ম্যাচ করে দেয়। ওরা ভাবছে হয়তো একটা কোইন্সিডেন্স, হয়তো একটা ক্ষেত্রে হতে পারে, কিন্তু বাদ বাকিগুলো হবে না। ওই এপ্রিল মাসেরই এক সন্ধ্যায় কিছু মেয়ে পার্টিতে যাচ্ছিল। এবার পার্টিতে যাওয়ার সময় না তারা একটা জিনিস লক্ষ্য করে যে একটা গাড়ি তাদের পিছু নিচ্ছে, এবং তারা যখনই যেখানে থামছে সেই গাড়িটা একটু দূরে দাঁড়িয়ে তাদের দিকে যেমন কেন একটা ফোকাস করছে। তাদের সব দেখে বিপদ বুঝে ওই মেয়েগুলো পুলিশকে ফোন করে দেয়। এবার পুলিশ চলে আসে এবং পুলিশ ওই গাড়ি যে চালাচ্ছিল তাকে অ্যারেস্ট করে। তার নাম হচ্ছে আর্থুরো। এবার আর্থুরোকে নানানভাবে জিজ্ঞাসাবাদ করা হয় যে তুমি কেন এদের পিছু নিচ্ছিলে, কেন কি করছিলে, সমস্ত কিছু করা হয়। তারপর মারিয়াকে ডাকা হয়, তাকে তার ছবি দেখিয়ে বলা হয়, আচ্ছা এই ব্যক্তি কি তোমাদের সেই বাড়িতে ঢুকেছিল, তোমার বন্ধুকে মেরেছে? তখন মারিয়া বলে যে হলেও হতে পারে, আই থিঙ্ক হতে পারে। তো পুলিশ এবার বেশ কনফার্ম হয়। পুলিশ এই আর্থুরোর বাড়িতে চলে যায়, সেখানে রেড দেয় এবং সেখানে রেড দিয়ে দেখে যে এই আর্থুরোর বাড়িতে প্রচুর অ্যাডাল্ট ম্যাগাজিন আছে, অ্যাডাল্ট ছবিতে ভর্তি, এবং তার সাথে সাথে তার একটা কালো কোটও আছে। এবং এই কালো কোট পরে আগের যে ক্রাইমগুলো হয়েছে না সেইগুলোতে ক্রিমিনালের ডিসক্রিপশানে একটা মেইন পয়েন্টই ছিল সে কালো কোট পরে আসতো। কোথাও যেন সমস্ত কিছু ম্যাচ করে যাচ্ছে। আর্তুরোকে বাকি যে ক্রিমিনাল আছে তাদের সাথে একটা লাইনে দাঁড় করানো হয় এবং তারপর মারিয়াকে ডাকা হয়। মারিয়াকে বলা হয়, আচ্ছা এর মধ্যে দেখো তো কেউ তোমার বাড়িতে গিয়ে ওসাকা তোমার বান্ধবীকে মেরেছিল, এরকম কেউ আছে কিনা? তখন মারিয়া বলে যে না, এদের মধ্যে কেউ নেই। তার মানে পুলিশ বুঝতে পারে যে এ সেই কিলার না। মে মাসের 14 তারিখ 1985 মন্ট্রি পার্ক বলে একটা জায়গা আছে লস অ্যাঞ্জেলেসে, বেশ পশ এরিয়া, এবং এই পশ এরিয়াতেই উইলিয়াম ডোই এবং তার ওয়াইফ লিলিয়ান থাকে। কিন্তু হঠাৎই তাদের বাড়িতে ঢুকে পড়ার পর প্রথমেই এই উইলিয়াম ডোইকে গুলি চালায়। উইলিয়াম ডোই অজ্ঞান হয়ে পড়ে থাকে। সেই সময় উইলিয়াম ডোয়ের যে ওয়াইফ আছে যার নাম হচ্ছে লিলিয়ান, তার সাথে সেই ক্রিমিনাল কুকর্ম করে। এই ক্ষেত্রে এই উইলিয়াম ডোয়ের যে ফ্যামিলি ছিল তাদের ভাগ্য খুব ভালো। উইলিয়াম ডোয়ের গুলি লাগলেও সে প্রাণে বেঁচেছিল। যেই না কিলার ঘর থেকে বেরিয়ে গেছে সে কোনো রকমে পুলিশকে ফোন করে, অ্যান্ড পুলিশ ঠিক টাইমে এসে তাকে তো বাঁচিয়ে নেয়, তার সাথে সাথে তার ওয়াইফকেও বাঁচিয়ে নেয়। এই ক্ষেত্রে পুলিশ যখন তদন্ত করতে আসে তখন ডিটেকটিভ গিল এইখানেও একটা পায়ের ছাপ পায়, এবং সেই পায়ের ছাপটা আগের যে 3টে কেস ছিল সেই কেসের সাথে যখন মিলিয়ে দেখে তখন দেখে যে হ্যাঁ, পায়ের ছাপ হুবহু মিলে গেছে। মে মাসেই একটা বাচ্চাকে তার বাড়ি থেকে কিডন্যাপ করা হয়, অ্যান্ড দেন তারপর তাকে একটা কনস্ট্রাকশন সাইডে নিয়ে তার সাথে কুকর্ম করা হয়, অ্যান্ড দেন তারপর তাকে ছেড়ে দেওয়া হয়। কোনো ব্যাপার নেই। পুলিশ আসে, পুলিশ এসে তদন্ত করার সময় এখানে একটা জুতোর ছাপ পায়, অ্যান্ড তারপর পুলিশ এমন একটা এভিডেন্স পায় যেটা অন্য কোনো কেসে পায়নি। এখানে একটা বীর্যের ছাপ পায়। জুতোর ছাপ আগের কেসগুলোর সাথে সব মিলে গেছে। বীর্যটাকে ডিএনএ টেস্টিংয়ের জন্য পাঠানো হয়েছে, কিন্তু ডিএনএ টেস্টিং সেই সময় আমেরিকাতে জাস্ট স্টার্ট হয়েছে, তখনও টেকনোলজি পুরোপুরি ডেভেলপ নেই, কোথাও কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই। তো সেই হিসাবে পুলিশের কাছে এটা কিন্তু একটা ব্লাইন্ড কেস।
এরপর চলে আসে জুন মাসের 28 তারিখ 1985। এই লস অ্যাঞ্জেলেসেরই একটা ছোট্ট কাউন্টি আছে, সেখানে একটা জায়গা আছে আর্কেডিয়া নামে, এবং এই আর্কেডিয়াতে প্যাটি থাকতো, এবং সেই প্যাটির বাড়িতেও কেউ একজন অ্যাটাক করে, তাকে মারে, ইভেন তার সাথে কুকর্ম করা হয়। এখানেই শেষ না, কুকর্ম করার পর যখন সেই ব্যক্তি দেখে বা ক্রিমিনাল দেখে যে মারা গেছে, তার উপর তার প্রাইভেট পার্টে একাধিকবার আঘাত করা হয়। জুলাই মাসের 5 তারিখ 1985 এই লস অ্যাঞ্জেলেসেরই সিয়েরা বলে একটা জায়গা আছে, এখানে একটা ছোট্ট বাড়িতে 16 বছরের বেনেট থাকতো তার মা বাবার সাথে। তার মা বাবা বাইরে গেছিল, সেই সময় বাড়িতে বেনেট একা ছিল, এবং সেই সময় কেউ একটা এন্ট্রি নেয়, তার উপর প্রচণ্ডভাবে অ্যাটাক করে, তাকে লোহার রড দিয়ে মারে, তার সাথে কুকর্ম করে, পুরো চারিদিকে রক্তের ছিটাছিটি ছিল, এবং তার বাড়িতে চুরিও করে। এবার পুলিশ যখন ইনভেস্টিগেশনে আসে তখন একটা জিনিস দেখে যে এই বেনেট প্রাণে বেঁচে আছে, তাকে হসপিটালে নিয়ে যাওয়া। সে প্রাণে বেঁচে গেলেও তার মনে এতটা ভয় ছিল, সে পুলিশকে ঠিকভাবে কিছু বলতেই পারছিল না। কিন্তু এইবার পুলিশ আরও একটা ক্রুশিয়াল ভেরি মাচ প্রমাণ পায়। সেটা কি? বেড কভারের উপর একটা পায়ের ছাপ পায়, তাও আবার রক্ত মাখা পায়ের ছাপ, এবং এই পায়ের ছাপ এবং আগের যতগুলো পায়ের ছাপ ছিল প্রত্যেকটা পায়ের ছাপ ডিট্টো মিলে গেছে। এতদিন ডিটেকটিভ ফ্র্যাঙ্ক এবং ডিটেকটিভ গিল যা যা বলছিল সেই জিনিসগুলো কেউ মানতেই চাইছিল না। সবাই ভাবছিল যে এমন কোন সিরিয়াল কিলার আছে যার কোনো মোটিভ নেই, যে বয়স্ক মানুষদের মারে, তাদের সাথে কুকর্ম করে, উল্টো দিকে সে আবার ছোটদের সাথে কুকর্ম তো করছে কিন্তু তাদেরকে ছেড়ে দিচ্ছে, এ আবার কীরকম ব্যাপার। কিন্তু এইবার সবাই একটা জিনিস শিওর হয়ে যায় যে সত্যি সত্যি এই লস অ্যাঞ্জেলেসে একটা সিরিয়াল কিলার আমাদের চোখের সামনে ঘুরছে, এবং সে একাধিক হত্যা করেছে, এবং তাকে যদি আমরা ধরতে না পারি ইন দ্য নিয়ার ফিউচার সে আরও অনেকগুলো প্রাণকে তুলে নেবে এই পৃথিবী থেকে। তো পুলিশ তদন্তের পরিধি বাড়িয়ে দেয়, পুলিশ অফিসারদের টিমটা অনেক বড় হয়ে যায়। 200+ পুলিশ অফিসার এই একটা সিঙ্গেল কেসে তদন্ত করছিল। এবার পুলিশের শেষমেশ ফোকাস যায় এই জুতোর ছাপে। তারা যখন দেখছে যে অন্যদিকে সমস্ত দরজা বন্ধ হয়ে গেছে, তখন এই জুতোর দিকে তারা নজর দেয়। এবার জুতোর যে ছাপটা আছে না, সেই ছাপটার সাথে অন্যান্য যত ব্র্যান্ডের জুতো আছে তাদের সমস্ত কিছুর ম্যাচিং করানো থাকে। এবার সেই সব কোম্পানি থেকে একটা জিনিস বলে যে এটা কিন্তু আমাদের ব্র্যান্ডের জুতো না, তাহলে এই টাইপের ছাপ কোন ব্র্যান্ডের বা কোন কিছু আছে। তো এই যে জুতোর ছাপটা দেখছেন না, এটা কোনো নতুন জুতোর কোম্পানির হবে। পুরনো যেসব ব্র্যান্ডেড কোম্পানি আছে তাদের জুতোর ছাপ একটু ডিফারেন্ট হয়, এটা একটু নতুনত্ব লাগছে। তো পুলিশ খুঁজতে থাকে যে নতুন কোন ব্র্যান্ড আমেরিকাতে এসেছে বা লঞ্চ হয়েছে। তো সেই ক্ষেত্রে পুলিশের কাছে একটা ব্র্যান্ডের নাম আসে, এই ব্র্যান্ডের নাম হচ্ছে অ্যাভিয়া। অ্যাভিয়া ব্র্যান্ডের জুতো তাইওয়ানে তৈরি হতো। তাইওয়ান থেকে কতগুলো জুতো আমেরিকাতে এসেছে সেই বছরে পুলিশ ডিসাইড করে এই সেলস ডেটাটা তারা বার করবে। পুলিশ সেলস ডেটা চেক করে একটা জিনিস দেখতে পায় যে 9 জানুয়ারি 1985 এই দিনে 356 জোড়া জুতা তাইওয়ান থেকে এই আমেরিকাতে আসে। তারপর আমেরিকার নানান শহরে এই জুতোগুলো চলে যায়। কিন্তু পুলিশের কাছে একটা জিনিস ছিল যে এই যে জুতো আছে না, যে ক্রাইম করছে তার পায়ের সাইজটা 10-11 হবে, এবং তার সাথে সাথে প্রত্যেকটা ভিকটিম যারা বেঁচে গেছে বা প্রত্যক্ষদর্শী আছে তারা বলেছে এই ক্রিমিনাল একটা কালো জুতো পরে আসতো। সেহেতু ওই 356 জোড়ার মধ্যে তাদের একটা জিনিস খুঁজতে হবে, কালো জুতো, এবং সাইজ হচ্ছে 10 থেকে 11 ইঞ্চির হবে। এই সেম ক্যাটাগরির জুতোর মাত্র 6 জোড়া পাওয়া গেল, এবং এই 6 জোড়ার মধ্যে 5 জোড়া গেছে অ্যারিজোনা বলে যে রাজ্য আছে আমেরিকার সেইখানে, এবং অনলি 1 জোড়া যেটা $28 দিয়ে কেনা হয়েছে সেটা গেছে লস অ্যাঞ্জেলেসে। অ্যান্ড দেন পুলিশ একটা অন্ধকারে একটা আলো দেখতে পায়, বুঝতে পারে $28 দিয়ে এই একটা জুতো যে কিনেছে সেই মোস্ট প্রবাবলি আমাদের ক্রিমিনাল। কিন্তু পুলিশ এখনও জানে না যে তারা এই ক্রিমিনাল থেকে প্রায় 100 যোজন দূরে আছে। পুলিশের না একটা দায়িত্ব আসে যে পুলিশ আস্তে আস্তে দেখতে শুরু করে আগের যতগুলো আনসলভড কেস আছে সেই কেসগুলোর সাথে কোনোভাবে বর্তমানের কেসগুলো রিলেট নেই। তো যদি বর্তমানের কেসে কোনো প্রমাণ না পাওয়া যায় তাহলে পুলিশ ভাবে যে আগের কেসে যদি কোনো প্রমাণ পাওয়া যায়, তো সেই ক্ষেত্রে একটা জয়েন্ট করার জন্য পুলিশ
আনসলভড কেসগুলো দেখছিল। এবার দেখতে দেখতে না তাদের নজরে একটা সিমিলার ক্যাটাগরির কেস নজরে চলে আসে। সেইখানে দুই বোন যাদের বয়স প্রায় 75 প্লাস হয়ে গেছে, নাম হচ্ছে মেবেল এবং ফ্লোরেন্স। এরা একটা বাড়িতে একসাথে থাকতো। এই অ্যাটাকার আসে, তাদেরকে অ্যাটাক করে, তাদের দুজনের সাথেই কুকর্ম করে। এরপর মেবেলকে ওখানে মেরে ফেলে এবং ফ্লোরেন্স কোনোভাবে প্রাণে বেঁচে যায়। পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যায়। মেবেল তো মারাই গেছে, ফ্লোরেন্স বেঁচে আছে। এইবার এই ক্ষেত্রে পুলিশ যখন এই কেসটা ইনভেস্টিগেট করছে তখন দেখতে পায় যে এই কিলার আছে না, এই কিলার পিছনের দরজা থেকে ঢুকেছিল, তাদেরকে অ্যাটাক করেছে, সমস্ত কিছু করেছে। এরপর কিন্তু সে রান্নাঘরে গিয়ে রীতিমতন রান্না করে খেয়েছে। তার মনে কোনো ভয় ডরি নেই। সেই কিলার যখন বেরিয়ে যাচ্ছিল সেখান থেকে, সারা ঘর তো ছড়িয়ে গেছে, নানান জিনিসপত্র চারিদিকে পড়ে আছে, তো একটা অ্যালার্ম ক্লক মাটিতে পড়ে গেছে। তার উপর কিলার কিন্তু পা দিয়েছে। পুলিশ যখন সেইখানে সেই অ্যালার্ম ক্লকের উপর সেই যে পায়ের ছাপটা ছিল, সেই পায়ের ছাপটা এই বর্তমান কেসে যেসব পায়ের ছাপগুলো পাওয়া যাচ্ছিল সেইগুলোর সাথে ম্যাচ করে। ও মাই গড, এটাও ম্যাচ করে গেছে। তার মানে কি, আগের যে আনসলভড কেসগুলো এই বছরে হয়েছে বা আগের বছর নভেম্বর ডিসেম্বরে হয়েছে, তার মানে কি সেই সমস্ত কিলিংয়েই কি এই কিলার আছে। এই কেসে এই পায়ের ছাপ ছাড়াও আরও একটা অদ্ভুত ব্যাপার ছিল, এবং যেই জিনিসটা নিয়ে পুলিশ আরও চিন্তায় পড়ে, সেটা কি, যখন এই দুটো বডি পড়ে আছে না, যে মারা গেছে মেবেল, তার পায়ে একটা চিহ্ন আঁকা আছে, এবং সেই সাথে সাথে এদের বেডরুমেও ঠিক বিছানার পিছনে একটা চিহ্ন আঁকা আছে লিপস্টিক দিয়ে, তাও আবার সেটা মেবেলেরই লিপস্টিক। এবং সেই চিহ্নটা আর কিছু না, সেই চিহ্নটা হচ্ছে শয়তান পুজোর চিহ্ন। তার মানে এই যে কিলার আছে সে কি শয়তানের উপাসক? এই রকম একটা কনস্পিরেসির মতন ব্যাপার পুলিশ এই পর্যন্ত চলে আসে। পুলিশের কাছে এক সন্ধ্যাবেলায় একটা খবর আসে, লস অ্যাঞ্জেলেসের ইগল রক বলে একটা জায়গা আছে, এবং এই ইগল রকেই একটা ইয়ং মেয়েকে কিডন্যাপ করার চেষ্টা কেউ করেছে, কিন্তু সেই মেয়েটাকে সে কিডন্যাপ করতে পারেনি। মেয়েটা ফাইট করে সেখান থেকে বেরিয়ে গেছে, সে পুলিশ স্টেশনের কাছে এসেছে। এবার পুলিশের কাছে যখন সে এসেছে, পুলিশ চারিদিকে খবরটাকে ছড়িয়ে দিয়েছে। চারি শহরে ওই যে গাড়িটা আছে সেই গাড়িটার খোঁজ চলছে। এটা বলে এই যে সাসপেক্ট আছে সেই সাসপেক্ট একটা টয়োটা গাড়ি চালায়, এবং সেই টয়োটা গাড়িটা যখন তার ডেসক্রিপশন দেওয়া হয় তখন এক ট্রাফিক পুলিশ বলে, হ্যাঁ আমাদের কাছে এরকম একটা কালারের, এরকম একটা টাইপের এবং টয়োটা কোম্পানির একটা গাড়ি আছে। খানিকক্ষণ আগেই একটা ট্রাফিক রুল ভাঙার জন্য আমরা একজনকে ধরেছিলাম, কিন্তু হঠাৎই সে আমাদের কাজ ছেড়ে পালায়, কিন্তু গাড়িটা রেখে যায় এবং গাড়ির উপর একটা চিহ্ন আছে। ডিটেকটিভ ফ্র্যাঙ্ক, ডিটেকটিভ গিল এখানে আসে এবং এসে তারা শক হয়ে যায়। সেই ক্রিমিনাল তো সেখান থেকে পালিয়েছে, কিন্তু গাড়ির কাচের উপর আঁকা আছে সেই শয়তানের চিহ্ন। তারা ভাবতে থাকে তাহলে এই কিডন্যাপিংটাও মোস্ট প্রবাবলি আগের যে ক্রাইমগুলো যে ক্রিমিনাল করেছে সেই করেছিল। পুলিশ যখন নাম্বার প্লেট দেখে এই গাড়িটা আইডেন্টিফাই করার ট্রাই করে, তখন তারা প্রথমেই জানতো যে এই গাড়িটা নিশ্চয়ই চুরির গাড়ি হবে। ইয়েস, এই গাড়িটা চুরি গাড়ি। আজ থেকে 3 মাস আগে এই গাড়িটা চুরি হয়ে গেছিল। জুলাই মাসের 7 তারিখ 1985 এই লস অ্যাঞ্জেলেসেরই মন্ট্রিয়া পার্ক, এই মন্ট্রিয়া পার্কে 61 বছরের জোয়েস নেলসন থাকতো। এই জোয়েস নেলসন একা থাকতো। তো সেই দিন তার ফ্যামিলি, গোটা ফ্যামিলি তার সাথে মিট করতেছে। তারা দেখে যে দরজাটা বাইরে থেকে খোলা। তারা আস্তে করে দরজাটা যেই না খোলে, তারা সবাই চিৎকার করে পাগলের মতন চিৎকার করতে থাকে, অ্যান্ড দেন পুলিশকে ফোন করে। তারা যেটা দেখেছিল কোনো ফ্যামিলি এরকম না দেখাই বেটার। তারা দেখেছে জোয়েস নেলসন উল্টো হয়ে পড়ে আছে, তার সাথে মোস্ট প্রবাবলি কুকর্ম হয়েছে, শরীরে কোনো জামা কাপড় নেই, চারিদিকে রক্ত ছিটিয়ে ছিটে আছে, এবং তার মুখের উপর একটা কিছু ছাপ আছে। পুলিশ আসে, পুলিশ মুখের উপর যে ছাপটা আছে সেটাকে কালেক্ট করে, এবং আগের প্রত্যেকটা কেসে যে জুতোর ছাপগুলো পাওয়া গেছিল সেগুলোর সাথে ম্যাচ করিয়ে দেয়। পুলিশ যখন জোয়েস নেলসনের পুরো ডিটেলস ময়নাতদন্তের রিপোর্ট পায়, তখন তারা দেখে এইখানে আগের মতন সমস্ত কিছু সেম থাকলেও এই নেলসনের সাথে কোনোভাবেই পেনিট্রেশন করে কোনো কুকর্ম করা হয়নি। পুলিশের কাছে আরও খারাপ খবর আসতে চলেছিল। এই জোয়েস নেলসনের বাড়ি থেকে ঠিক 1 কিলোমিটার দূরে সফি বলে একটা মেয়ে থাকতো। যেহেতু ক্রিমিনাল,
এই জোয়েস নেলসনের সাথে কোনোভাবে কোনো কুকর্ম করতে পারেনি, সে ফাইট ব্যাক করেছিল, সেহেতু এই সোফিকে সেই সমস্ত কিছুর ভরপাই করতে হয়। সোফিকে মারে এবং সোফির সাথে কুকর্ম করে। লাস্ট 10 দিনে এই লস অ্যাঞ্জেলেস শহরে প্রায় 5টা খুন হয়ে গেছিল, যেটা লস অ্যাঞ্জেলেসের একটা রেকর্ড ছিল। এবং মিডিয়া টিআরপির জন্য রীতিমতন পাগল হয়ে গেছিল। মিডিয়া এই সমস্ত কেসের ডিটেল যখন পায় তখন তারা এই কেসটাকে নাম দেয় দ্য নাইট স্টকার। এই কেসের জন্য একটা হেল্পলাইন শুরু করে, কিন্তু সেই হেল্পলাইনে এত ফোন আসতে থাকে এবং প্রত্যেকটা জায়গায় হয় হাজব্যান্ড ফোন করছে নয়তো ওয়াইফ ফোন করছে। তারা কি বলছে জানেন? যে আমার হাজব্যান্ড বা আমার এক্স মোস্ট প্রবাবলি এই সিরিয়াল কিলারটা হতে পারে, আমার ওয়াইফ বা এক্স ওয়াইফ বা এক্স গার্লফ্রেন্ড এই সিরিয়াল কিলারটা হলেও হতে পারে। তো এই কারণে কয়েকদিন পরেই এই যে হেল্পলাইন নাম্বারটা আছে না, সেটা বন্ধ করে দিতে পুলিশ বাধ্য হয়। এত কিছুর মধ্যেও পুলিশ কিন্তু সেইভাবে এই কেসে কোনোভাবে কোনো অগ্রগতি দেখাতেই পারছিল না। তো সেই মাত্র বলতে পারেন যে হতাশায় এই যে ডিটেকটিভ ফ্র্যাঙ্ক আছে না, ডিটেকটিভ গিল আছে, যারা এই কেসটার মেইন অফিসার আছে, তারা ভাবে যে গাড়িটাতে একটা মেয়েকে কিডন্যাপ করতে গিয়ে ক্রিমিনাল ফেল হয়, সেই গাড়িটা ফেলে রেখে সে চলে যায়। সেই গাড়িটা তদন্ত করে আমরা তো তেমন কিছু পাইনি, কিন্তু আবার একবার যদি তদন্ত করি সেখান থেকে যদি কিছু পাওয়া যায় তাহলে এখানে একটা বেনিফিট হবে। তো ডিটেকটিভ ফ্র্যাঙ্ক এবং ডিটেকটিভ গিল সেই যে গাড়িটা আছে সেই গাড়িটার কাছে যায়, গিয়ে গাড়িটা ভালো করে চেক করতে থাকে। অ্যান্ড দেন হঠাৎই তাদের একটা জিনিসের উপর নজর পড়ে, যেটা আগের বার তদন্তে তাদের কেন নজর পড়েনি তারাও জানে না। তারা দেখতে পায় যে একটা ডাক্তারের কার্ড ওখানে পড়ে আছে এবং সেই ডাক্তারটা ওই লস অ্যাঞ্জেলেসের যে চাইনা টাউন আছে সেইখানে প্র্যাকটিস করে। এবং সেইটা দেখা মাত্রই এই ডিটেকটিভ ফ্র্যাঙ্ক এবং ডিটেকটিভ গিল সেই ডাক্তারের কাছে চলে যায়, ডাক্তারের সাথে কথা বলে। অ্যান্ড ডাক্তারকে বলে যে আচ্ছা এই সময়ের মাঝে এই রকম দেখতে কেউ কি এসেছিল? এবার ডাক্তার না কিছুটা ভেবে বলে যে হয়তো আমার কাছে রেকর্ড আছে, সেই রেকর্ড দেখে আমি আইডিয়া করতে পারি। দেন ডাক্তার রেকর্ড দেখতে থাকে, রেকর্ড দেখে একজনকে আইডেন্টিফাই করে যে এই ডাক্তারের কাছে 3 জুলাই এসেছিল। তার নাম হচ্ছে রিচার্ড মিনা, বাড়ির অ্যাড্রেসও দেওয়া আছে। কিন্তু পুলিশ প্রথম দেখাতেই বুঝে যায় এই যে বাড়ির অ্যাড্রেসটা আছে সেটা ফেক। কিন্তু পুলিশের কাছে এখন সেই আনআইডেন্টিফাইড সিরিয়াল কিলারের একটা নাম আছে, সেটা ফেক না সত্যি পুলিশ এখনও জানে না, যার নাম হচ্ছে রিচার্ড মিনা। এবার পুলিশ ডিসাইড করে যে তার যে দাঁতের অবস্থা আছে, তার কারণ তারা ডাক্তারের কাছ থেকে এক্সরেটাও দেখে, সেইখানে বোঝাই যাচ্ছে যে এই ডাক্তারের কাছে এই কিলারের আবার আসতেই হবে, তাও আবার কয়েকদিনের মধ্যে। এই কারণে পুলিশ 2জন অফিসারকে এখানে সাদা পোশাকে পাঠিয়ে দেয় যে তোমরা দেখো যে কখন এই কিলার আসবে। কিন্তু 3-4 দিন পর হঠাৎ পুলিশের মনে হয় যে ওখানে 2জনকে বসিয়ে রাখলে আমাদেরই অসুবিধা হচ্ছে, ওর থেকে বরঞ্চ আমরা একটা অ্যালার্ম ক্লকের সেট আপ করে দিই। সেই অ্যালার্ম ক্লকটা ডাক্তার বাজালেই সোজা পুলিশ স্টেশনে বেজে উঠবে এবং পুলিশরা বুঝতে পারবে যে কিলারটা ডাক্তারের কাছে এসছে, তো তারা চলে আসতে পারবে। জুলাই মাসের 15 তারিখ 1985 ডিটেকটিভ গিলের কাছে সেই ডাক্তার ফোন করে বলে, আরে আপনারা এলেন না কেন? আমি তো অ্যালার্ম বাজিয়েছিলাম, রিচার্ড মিনা তো আমার অফিসে এসছিল আজকে, সে ট্রিটমেন্টও নিয়েছে। তখন ডিটেকটিভ গিল অদ্ভুত হয়ে যায়, এইখানে কোনোভাবে অ্যালার্ম বাজেনি। দেন পুলিশ যায়, পুলিশ গিয়ে অ্যালার্মটা চেক করে অ্যান্ড গিয়ে বুঝতে পারে যে সেই অ্যালার্মে ম্যাল ফাংশনিং হয়েছে, কোনো একটা তারের প্রবলেমের জন্য সেই সাউন্ডটাই হয়নি। তো তার মানে পুলিশের কাছ থেকে একটা সুবর্ণ সুযোগ হাতছাড়া হয়ে গেল। জুলাই মাসের 20 তারিখ 1985 এই লস অ্যাঞ্জেলেসেই গ্লেনডেল বলে একটা জায়গা আছে, সেখানে হাজব্যান্ড ওয়াইফ, হাজব্যান্ডের নাম হচ্ছে ম্যাক্স এবং ওয়াইফের নাম হচ্ছে লীলা, তারা একসাথে থাকতো। তাদের উপর অ্যাটাক করা হয়। এখানে এই ম্যাক্সকে মেরে ফেলা হয়, লীলাকেও মেরে ফেলা হয়। লীলাকে মেরে ফেলার আগে তার সাথে কুকর্ম ঘটানো হয়। ওই সেম ডেতেই ওই জায়গা থেকে ঠিক 16 কিলোমিটার দূরে সান ভ্যালি বলে একটা জায়গা আছে, সেখানে হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকতো, তাদের একটা বাচ্চাও ছিল। কেউ একজন সেই বাড়িতে এন্ট্রি নেয়, দেন হাজব্যান্ডকে মেরে ফেলে, কিন্তু ওয়াইফ আর বাচ্চার সাথে কুকর্ম করে। এই ক্ষেত্রে ওয়াইফকেও প্রচণ্ডভাবে আঘাত করা হয়, কিন্তু ওয়াইফ কোনোভাবে প্রাণে বেঁচে যায়। এবং প্রাণে বেঁচে যাওয়ার পর পুলিশ যখন আসে, পুলিশ যখন প্রত্যেকটা জিনিস দেখে, সেখানে তার একটা পায়ের ছাপ পায়, .22 ক্যালিভারের বন্দুকের গুলি পায়, এবং তার সাথে সাথে তার যে ওয়াইফ ছিল, যে বেঁচে গেছিল, তার কাছ থেকে একটা স্কেচও বানানো হয়। এবং এই স্কেচ এবং আগের কেসে যেসব ক্ষেত্রে
পুলিশ স্কেচ বানিয়েছে সেই সমস্ত কিন্তু এখানে মিলে যাচ্ছে, জুতোর ছাপ মিলে যাচ্ছে, গুলি মিলে যাচ্ছে। এবার সমস্ত বড় পুলিশ অফিসাররা একটা জিনিস ডিসাইড করে যে এই যে কিলার আছে, কিলারের যে স্কেচ আছে তারা তো আমরা ধরতে পারছি না, সো এটাই বেটার হবে যে এই স্কেচটাকে আমরা পাবলিকলি সবাইকে দেখিয়ে দিই, তাহলে মানুষ অন্তত সতর্ক হতে পারবে, অনেকের প্রাণ হয়তো বেঁচে যাবে। এই কিলার লস অ্যাঞ্জেলেস থেকে বেরিয়ে এবার চলে যায় সোজা সান ফ্রান্সিসকোতে। এই সান ফ্রান্সিসকোতে সে একটা মার্ডার করে, দেন সেখান থেকে ফেরত আসে অরেঞ্জ কাউন্টিতে, অরেঞ্জ কাউন্টিতেও সেখানে একটা মার্ডার করে। কিন্তু এই মার্ডারের সময় সে যখন বেরোচ্ছিল তখন একটা 13 বছরের বাচ্চা ছেলে তার গাড়ির নাম্বারটা দেখে নেয়। ওই গাড়িটা এত স্লো ছিল সেহেতু জেমস রোমেরো ওই নাম্বারটার অর্ধেকটা মনে করে ফেলতে পারে। অ্যান্ড দেন তারপর যখন পুলিশের তদন্ত হয় সেই সময় সে সেই নাম্বারটা বলে দেয়। যে গাড়ি আছে না, সেই গাড়ির ব্যাপারে মিডিয়াতে রিলিজ করে দেওয়া হয় যে এইরকম একটা গাড়িতে কিলার এসেছিল এবং খুন করেছে। তো আপনারা যদি এই গাড়িটাকে দেখেন অবশ্যই খবর দেবেন। পুলিশের কাছে কয়েক ঘন্টার মধ্যেই খবর চলে আসে, একটা গাড়ি একটা পার্কিং স্পটে দাঁড়িয়ে আছে, অরেঞ্জ কালারের টয়োটা গাড়ি। সেইখানে পুলিশ গিয়ে ফিঙ্গারপ্রিন্ট কালেক্ট করতে থাকে। কিন্তু এই 1985 সময় পুলিশের কাছে কোনো ডিজিটাল প্ল্যাটফর্ম ছিল না যে একটা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে টোটাল ফিঙ্গারপ্রিন্ট যে ম্যাচিং আছে সেটা করে ফেলবে। তো সেই ক্ষেত্রে পুলিশের একটাই উপায় ছিল যে ক্রিমিনালকে ধরো বা যাদের উপর সন্দেহ হচ্ছে তাদেরকে ধরো, তাদের সাথে ফিঙ্গারপ্রিন্ট ডাইরেক্টলি ম্যাচ করে দেবো। তো এইভাবে সেই সময় কাজটা চলতো। কিন্তু এই ক্ষেত্রে ক্রিমিনালকে তো ধরাইনি, তো সেহেতু ফিঙ্গারপ্রিন্ট কোনো কাজেরই না। এই সময় পুলিশের কাছে একটা কল আসে, একজন মহিলা কল করে। সে পুলিশকে বলে যে স্যার, আমার কাছে না একটা নিউজ আছে, আমার বাবা একজনের কথা বলে সে নাইট স্টকার হলেও হতে পারে। তার কারণ সে যেমন দেখতে, যেমন চলে, যেমন তার বিহেভিয়ার, সমস্ত কিছু যেন এই নাইট স্টকারের সাথে মিলে যায়। এই মহিলা এটাও বলে যে এই যে কিলার আছে সেই কিলার এল পাসো টেক্সাসে থাকে, তার নাম হচ্ছে রিক। সেই রিক তার বাবাকে মন্ট্রে পার্কে যে কিলিং হয়েছিল সেই কিলিংয়ের ব্যাপারে বলেছিল এবং সেখানে সে একটা জিনিস ইউজ করেছিল .22 ক্যালিবারের গুলি। এবং এই জিনিসটা পুলিশ শোনা মাত্রই চমকে যায়, তার কারণ এই .22 ক্যালিবারের ব্যাপারটা পুলিশ কিন্তু এখনো মিডিয়াতে পাবলিকই করেনি। তাহলে তারা জানলো কি করে? তার মানে ওই মহিলাটা যেটা বলছে সেটা সত্যি, হয়তো তার বাবা সত্যি সত্যি সেই নাইট স্টকার যার নাম হচ্ছে রিক তারা বলছে তাকে চেনে। এই সময় পুলিশের এক খবরি যার নাম হচ্ছে আর্ল, এই আর্ল পুলিশকে একটা প্রচণ্ডভাবে সুন্দর ইনফরমেশন দেয়। তার কাছে একটা নেকলেস আসে এবং সেই নেকলেসটা সে দেখে বলে এই নেকলেসটা 100% এই নাইট স্টকার কেসের সাথে জড়িত আছে। পুলিশ বলে তোমার কেন এটা মনে হচ্ছে? বলে যে এই যে নেকলেসটা আছে না, এই নেকলেসটা আমি ট্রেস করেছি এল পাসোতে এবং এই এল পাসোর সাথেই পুলিশ কিন্তু রিসেন্টলি পরিচিত হয়েছে এবং তারা একটা জিনিস জানে যে একটা মেয়ে সে পুলিশ স্টেশনে ফোন করেছিল, তার বাবা নাকি নাইট স্টকারকে চেনে, তার নামে নাকি রিক এবং সে নাকি এল পাসো টেক্সাস থেকে বিলং করে। আবার এই নেকলেস এবং পুলিশের যে খবরি আছে যার নাম হচ্ছে আর্ল, তারাও কিন্তু একই জায়গার কথা বলছে। তার মানে এল পাসোতে কোনো একটা ব্যাপার তো লুকিয়ে আছে। এবার সেই নেকলেসের মাধ্যমে একটা জিনিস ট্রেস করা হয় যে এই নেকলেসটা কার কাছ থেকে এসেছে, কোথা থেকে এসেছে, কিভাবে এসেছে। তো এই জিনিস সার্চ করতে করতে সান ফ্রান্সিসকোর একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে এল সারবাতোতে। এই এল সারবাতোতে যার কাছে এই নেকলেসটা ছিল তার নাম হচ্ছে আর্মান্দো। এবার আর্মান্দোকে পুলিশ যখন তদন্ত করে তখন সে বলে যে এই নেকলেসটা আমি আমার এক বন্ধুর কাছ থেকে নিয়েছি। আচ্ছা, সেই বন্ধু কোথা থেকে? সেই বন্ধুটাকে এল পাসোতে। আচ্ছা, সেই বন্ধুর নাম কি? তখন সে বলে আমার সেই বন্ধুর নাম হচ্ছে রিচার্ড রেমিরেজ। এবার এই আর্মান্দো যে এরিয়াতে তার বন্ধু এই রিচার্ডের কাছ থেকে এই নেকলেসটা নিয়েছিল, এবার সেই এরিয়াতে কটা রিচার্ড রেমিরেজ আছে সেটা পুলিশ খোঁজ করতে থাকে। দেখে যে 8 জন মাত্র রিচার্ড রেমিরেজ ওই সব এরিয়াতে আছে। এবার পুলিশের কাছে তো ফিঙ্গারপ্রিন্ট ছিলই, সেই গাড়ি থেকে পেয়েছিল। এবার সেই ক্ষেত্রে পুলিশ ভাবে যে ওই রিচার্ড যাদের ইনভেস্টিগেশন এখানে করা হচ্ছে তাদের সাথে ম্যাচ করা হবে, যাদের নাম ক্রিমিনাল ডেটাবেসে আছে। একটা কেসে একটা জায়গায় এই ফিঙ্গারপ্রিন্ট মিলে যায় এবং সে থাকে হচ্ছে এল পাসোতে।
এবং তার নাম হচ্ছে রিচার্ড রামিরেজ। পুলিশ যখন এই রিচার্ড রামিরেজের ছবি এবং ওই যে স্কেচের ছবি, এই দুটো ছবি এই আর্মান্ডোর সামনে রাখে, তখন আর্মান্ডো বলে এই স্কেচের ব্যক্তি, তার নামই হচ্ছে রিচার্ড রামিরেজ এবং এটাই আমার বন্ধু, এবং এর কাছ থেকেই আমি এই নেকলেসটা নিয়েছি। অগস্ট মাসের 30 তারিখ 1985 পুলিশ অফিসাররা ডিসাইড করে যে এই যে ছবি আছে রিচার্ড রামিরেজের, সেইটা এই সারা শহরে ছড়িয়ে দেওয়া হবে, মিডিয়ায় পাবলিক করে দেওয়া হবে, তাহলে মানুষ অন্তত সতর্ক হতে পারবে। আগস্ট মাসের 31 তারিখ 1985 পুলিশের কাছে খবর আসে এই রিচার্ড ওই লস অ্যাঞ্জেলেসের একটা বাস স্টেশনে আসবে এবং সেখান থেকে সে পালিয়ে যাবে। এবার পুলিশ প্রচণ্ডভাবে প্রিপেয়ার হয়ে যায়। তারা ওই লস অ্যাঞ্জেলেসের যে বাস স্টেশন আছে তার সাইডে হয় ভিখারি, হোমলেস লোক বা প্যাসেঞ্জার হিসাবে সেরকমভাবে সাদা পোশাকে দাঁড়িয়ে আছে, ওকে দেখতে পেলেই ধরবে। খানিকক্ষণ তারা দাঁড়িয়ে আছে। এবার হঠাৎই একটা বাস অ্যারিজোনা থেকে ওই লস অ্যাঞ্জেলেসে ঢোকে এবং ওই বাসটা হয়ে থামে। হঠাৎই তারা দেখতে পায় যে রিচার্ড কোথাও যাবে না, সে অ্যাকচুয়ালি অ্যারিজোনায় তার দাদার বাড়ির থেকে এইখানে এসেছে। পুলিশ তাকে কিচ্ছু বলেনি, পুলিশ চুপচাপ দেখছে সে এবার কোথায় যাচ্ছে। তাকে অ্যাকচুয়ালি পুলিশ চাইছিল যে রেড হ্যান্ডেড ধরবে। রিচার্ড ওইখান থেকে বেরিয়ে সোজা সামনেই একটা মদের দোকান ছিল, সেই মদের দোকানের ভিতরে ঢোকে। সে যখন ড্রিঙ্ক চয়েস করছে তখন তার দিকে না সবাই কেমন একটা অদ্ভুতভাবে তাকাচ্ছে, মানে সে বুঝতে পারছে যে সবাই যেন কিছু একটা জেনে গেছে, এবং সেই মুহূর্তে সে সমস্ত বিপদ বুঝতে পারে, ওই মদের দোকান থেকে বেরিয়ে যায় এবং বেরিয়ে গিয়ে সোজা তার সামনে একটা বাস দাঁড়িয়েছিল, বাসে সে উঠে পড়ে। বাসে উঠে সে একটা সিটে বসে, অ্যান্ড সিটে বসার পর সে হঠাৎ বুঝতে পারে তার দিকে সবাই তাকাচ্ছে। সে দেখে একজনের হাতে একটা নিউজ পেপার আছে এবং সেই নিউজ পেপারে বড় করে তার ব্যাপারেই ছাপা হয়েছে, এবং সে সেই জিনিসটা বুঝতে পারে। সেই বাস থেকেই হুট করে নেমে পড়ে এবং নেমে পড়ে একটা ফোন বুথের মধ্যে লুকিয়ে পড়ে। সেই ফোন বুথের মালিক সেই জিনিসটা দেখতে পায় এবং তাকে ওই রাস্তার সাইডে হঠাৎ করে দৌড়েতে দেখে অনেকেই চিনে ফেলে। সবাই চিৎকার চেঁচামেচি করতে থাকে যে এই সেই কিলার, এই সেই কিলার। সেইখান থেকে, সেই ফোন বুথ থেকে সেই রিচার্ড বেরিয়ে সোজা পালাতে থাকে। এর মাঝেই সেই ফোন বুথের মালিক কিন্তু সোজা পুলিশকে ফোন করে দিয়েছে। পুলিশ এই কেসটার জন্য রীতিমতন করে প্রিপেয়ার ছিল। লস অ্যাঞ্জেলেসে পুলিশ চারিদিকে পাহারা দিচ্ছিল, হেলিকপ্টারও তাদের জন্য রেডি ছিল। পুলিশ এই কথাটা শোনা মাত্রই এই রিচার্ডকে চেস করতে থাকে। রিচার্ড দৌড়াচ্ছে জঙ্গলের মধ্যে, নানান জায়গা থেকে দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে সে ইন্ডিয়ানা বলে একটা জায়গায় পৌঁছে যায় এবং সেইখানে গিয়ে সে বুঝতে পারে সে এইভাবে পালালে চলবে না, তার একটা গাড়ি চাই এবং সেই গাড়িটা সে কোথা থেকে পাবে। সে অবশ্যই ছিনতাই করবে এবং সেই মোতাবেক সে একটা 55 কি 60 বছরের লোক যার নাম হচ্ছে ফস্টিনো, এই ফস্টিনোকে বলে যে তোমার গাড়িটা দাও, না হলে তোমাকে মেরে পিটিয়ে মেরে ফেলবো। কিন্তু ফস্টিনো এই কথাটা শুনে খুব একটা ভয় পায়নি। সে উল্টে এই নাইট স্টকারকে, এই রিচার্ডকে মারতে থাকে। অ্যাকচুয়ালি ইন্ডিয়ানা যে এরিয়াটা আছে না, সেইখানে ওখানকার যে ইন্ডিজিনিয়াস মানুষ আছে তারা থাকে, তাদেরকে খুব সহজে হারানো এটা অন্যান্য মানুষের পক্ষে বেশ কঠিন ছিল। তো এই ক্ষেত্রে ফস্টিনো যখন তাকে মেরে তাড়িয়ে দেয়, সে দৌড়াতে থাকে। সে দৌড়ে দেখতে পায় একটা গাড়ির পাশে একটা মহিলা দাঁড়িয়ে আছে যার নাম হচ্ছে অ্যাঞ্জেলিয়া, এবং এই অ্যাঞ্জেলিয়াকেও সে সেমভাবে থ্রেট দেয়। কিন্তু সেই মুহূর্তেই পিছন থেকে তার হাজব্যান্ড চলে আসে। তার হাজব্যান্ড এই সমস্ত জিনিস দেখে একটা লোহার রড দিয়ে সেই রিচার্ডের মাথায় প্রথমবার মারে, সে পড়ে যায়। সে যখন উঠে দৌড়াতে যাবে, তার মাথায় তার হাজব্যান্ড, এই অ্যাঞ্জেলিয়ার হাজব্যান্ড আবার একটা অ্যাটাক করে। দেন সেখানে সে নাইট স্টকার পড়ে যায় এবং চারিদিকে যত বাড়িঘর ছিল সেখান থেকে সমস্ত লোক বেরিয়ে আসে। সবাই কিন্তু এতদিনে এই রিচার্ডের ছবি নিউজ পেপারে দেখে ফেলেছে, সবাই তাকে চিনে ফেলেছে, তাকে সবাই মারতে শুরু করে। মুহূর্তেই এই গ্যাঞ্জাম শুনে সেই দিকে একটা পুলিশ গাড়ি আসে এবং পুলিশ গাড়ি এসে তারা চমকে যায়। তারা দেখে যাকে তারা এতদিন ধরে খুঁজছিল সে অটোমেটিক্যালি গণধোলাই খাচ্ছে। পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। শেষমেশ নাইট স্টকার ধরা পড়েছে। অনেক ধৈর্যের কন্ট্রোল রেখেছেন আপনারা, কিন্তু এখানে স্টোরিটা শেষ হয়নি, এখনও স্টোরির একটা বড় পার্ট বাকি আছে। তাকে যখন প্রথমবারের জন্য কোর্টে অ্যাপিয়ার করা হয় তখন সে একটা অদ্ভুত জিনিস করে। সে বলে যে হেইল শয়তান, এবং তার হাতে একটা শয়তানের চিহ্ন ছিল। এটা আগে কোনোদিন কোনো সিরিয়াল কিলার করেনি।
তাকে দোষী সাব্যস্ত করা হয় প্রায় 43টা প্লাস হোমিসাইড কেসে। তার সাথে তো আরও কাউন্টলেস ক্রাইম আছে যেগুলো হয়তো পুলিশ জানেই না, এবং তাকে 14টা মৃত্যুদণ্ড দেওয়া হয়। এরপরেই এমন কিছু বলবো যেটা শুনে আপনার মাথাটা খারাপ হয়ে যাবে। এই যে রিচার্ড আছে, এই রিচার্ডের দাঁতে প্রবলেম ছিল, কিন্তু সে দাঁতের সমস্ত কিছু ঠিক করে তার যে ফেসটা আছে না, সেই ফেসটা এখন চেঞ্জ করে ফেলেছে, লম্বা চুল, বেশ হ্যান্ডসাম দেখতে হয়ে গেছে। যখন সে কোর্টে অ্যাপিয়ার করছে, তার যখন ছবি ছাপছে, যখন তার জেল হয়ে গেছে, রীতিমতন তাকে সবাই একটা সেলেব সিরিয়াল কিলার বলে আখ্যা দিয়ে দিয়েছে। মেয়েরা তার প্রেমে পড়ছে, মেয়েরা বলছে যে আমাকেও যদি এইভাবে মেরে ফেলতো। এইভাবে তার যখন কোর্টে হেয়ারিং চলতো, তখন কালো ড্রেস পরে একাধিক মেয়ে তার সাথে দেখা করতে আসতো, তাকে সাপোর্ট করতে আসতো। সে যখন জেলে আছে না, তার সাথে প্রত্যেক দিন 100+ মেয়ে দেখা করতে আসতো, এবং এইভাবে একাধিক মেয়ে তাকে মনে করতো সে এরকম ক্রাইম করতেই পারে না, সে যেহেতু দেখতে সুন্দর। কি অদ্ভুত থিওরি না? এবং এই থিওরি কিন্তু আমি একাধিক কেসে আপনাদেরকে বলেছি। তো এই কেসেও এইরকম ঘটনাটা ঘটছিল। এরকম মেয়েদের মধ্যেই একটা মেয়ে ছিল যার নাম হচ্ছে ডোরেন। এই নাইট স্টকারের প্রেমে এমনই পড়ে যায় যে 1996 সালে তার সাথে বিয়ে করে নেয়। সপ্তাহে 4বার করে দেখা করতে আসে, একাধিক লাভ লেটার পাঠায়, এবং সে শুধু পাঠায় না, আরও অনেক মেয়ে বিদেশ থেকে পর্যন্ত তার জন্য নাকি লাভ লেটার আসছে। যাই হোক, এই সমস্ত কিছু খুব ভালো চলছিল। 2009 সালে এই যে নাইট স্টকার আছে, রিচার্ড রামিরেজ আছে, তার এগেনস্টে আর একটা ক্রাইম প্রুভড হয়ে যায়। সেটা কি? একটা 6 বছরের বাচ্চাকে সে কুকর্ম করে অ্যান্ড দেন তারপর তাকে মেরে ফেলে। কিন্তু সেই কেসে একে দোষী সাব্যস্ত করা যায়নি, তার কারণ সেই সময় ডিএনএর যে চলটা ছিল, সেই চলটা খুব ভালো করে আসেনি। সেহেতু যে সিমেন্ট পাওয়া গেছিলো, সেই সিমেন্টটা পরীক্ষাও করা যায়নি। কিন্তু 2009 সালে এসে সেই সিমেন্ট যখন পরীক্ষা করা হয়, তখন দেখা যায় এই ক্ষেত্রেও ক্রিমিনাল হচ্ছে রিচার্ড রামিরেজ। এই খবরটা পাওয়ার পর এই যে ডোরেন আছে, সে জেলে আসা বন্ধ করে দেয়, এবং তার সাথে সাথে এই 2009 পরে তার কাছে আর কোনো চিঠিও আসে না, কেউ কিছু দেখাও করতে আসে না, সে একদম জেলের মধ্যে একা হয়ে যায়। এবং এই রিচার্ড এতটাই ফালতু ছিল, তার সাথে যদি কোনো পুলিশ দেখা করতে আসতো, বা পুলিশ সামনে থেকে যাচ্ছে, বা কোনো ভিজিটার এসছে, কোনো মেয়ে এসছে, সে কী করতে জানেন? সে তার প্রাইভেট পার্ট দিয়ে নানান রকম অঙ্গাকৃতি করতো, নানান রকম কুকর্ম করতো, একটা ফালতু ছিল। তো এই কারণে তাকে একদম সলিটারি, মানে একটা সিঙ্গেল রুমে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল, কেউ তাকে দেখতেই যেত না। এবং 2009 পর তাকে দেখতে আসার যে সিলসিলা ছিল না মেয়েদের, সেটাও বন্ধ হয়ে যায়। সমস্ত কিছু জানার পর আপনার রিচার্ডের ব্যাপারে, রিচার্ডের অতীতের ব্যাপারে একটু জানা দরকার। এই রিচার্ডের জন্ম হয়েছিল 1960 সালে এল পাসোতে। তার বাবা পুলিশ অফিসার ছিল, এবং তাদের 5 ভাই বোন ছিল, এবং এই 5 ভাই বোনের সব থেকে ছোট ছিল কিন্তু এই রিচার্ড। এই বাবা প্রচণ্ড অ্যালকোহলিক ছিল, সে তার বউকে মারতো, তার বাচ্চাদের মারতো, ইভেন এই রিচার্ডকে একবার তো এমন মেরেছিল সে মরতে মরতে বেঁচে গেছিল। এবং সেই সময় তার ব্রেনে একটা ট্রমা হয়ে যায়, এবং এই ট্রমার জন্যই সে প্রচণ্ড অ্যাগ্রেসিভ হয়ে যায়, এবং তার মধ্যে যে সেক্সের ডিজায়ার আছে সেটা প্রচণ্ডভাবে বেড়ে যায়। আমি জানি না এটা কী টাইপের ট্রমা ভাই, যাই হোক এরকম একটা ট্রমা হয়েছে, পুলিশের রিপোর্টে আছে, তাই আমি বলছি আপনাকে। এরপর এখানে সব কিছু শেষ না, তার যে পুরো ফ্যামিলি হিস্ট্রিটা ছিল না, সেটাই অদ্ভুত, মানে কিম্ভূত ছিল, শুনলেই আপনি বুঝতে পারবেন। তার যখন মাত্র 12 বছর বয়স, সে তার কাজিন মাইকের সাথে থাকতে চলে যায়। এবার এই মাইক আমেরিকান আর্মিতে ছিল, আমেরিকান আর্মির হয়ে সে ভিয়েতনামের ওয়ার লড়েছিল, এবং সেই সময় মাইক ওই ভিয়েতনামের যে মহিলা আছে তাদের উপর প্রচুর ওয়ার ক্রাইম, প্রচুর কুকর্ম করেছিল, এবং তার ছবি ভিডিও তুলে রেখেছিল, এবং সেইগুলো এই 12 বছরের রিচার্ডকে দেখেছিল, তাকে শিখিয়েছিল কি করে কুকর্ম করতে হয়। এখানেই শেষ না, এই মাইক তার ওয়াইফকে এই রিচার্ডের সামনে মুখে গুলি করে মেরে ফেলেছিল। এই সমস্ত কিছু দেখার পর 12 বছরের রিচার্ডের মনটা কি হবে? অবশ্যই একটা শয়তান হয়ে যাবে। সে এখন সমস্ত চুরি চাকারি সমস্ত কিছু করতে জানে, সে মেয়েদের পিছু করে, এবং এই সমস্ত কিছু কিন্তু মাইক তাকে শিখিয়েছে। মাইক যখন জেলে চলে যায়, সে তার বোন রুথের কাছে চলে যায়, সেই রুথের সাথে সে থাকতে শুরু করে। কিন্তু এইখানেও তার ভাগ্য খারাপ, তার বয়স মাত্র 16, কিন্তু এই যে রুথের হাজব্যান্ড আছে না, সেই হাজব্যান্ডও একটা মহান চরিত্রের মানুষ। ড্রাগের ব্যবসা, এদিক ওদিকের ব্যবসা, মেয়েদের সাথে কুকর্ম কি না করেছে। এখান থেকেই রিচার্ড মেয়েদের সাথে কুকর্ম করা শুরু করে, নেশা করা শুরু করে, আরও অনেক কিছু করে। এই রিচার্ড কিন্তু স্কুল ড্রপ আউট ছিল, সে একটা হোটেলে কাজ পেয়েছিল, কিন্তু সেই হোটেলেও সে কুকর্ম করে, কিন্তু সেই কুকর্মের রিপোর্ট কিন্তু যাদের সাথে হয়েছিল তারা করেনি। তারা যদি সেই দিন এই রিপোর্টটা করতো, তাহলে রিচার্ড রামিরেজ
হয়তো কোনোদিনও নাইট স্টকার হতোই না, তার আগেই সে জেলেই থাকতো। আচ্ছা, এবার ইন দ্য লাস্ট আপনি বলুন যে এই যে রিচার্ড রেমিরেজ আছে, সে এতগুলো কর্মকাণ্ড ঘটিয়েছে, তার লাইফটা এইরকম, তার শাস্তি কি মানুষের দেওয়ার অধিকার আছে? আমি তো মনে করি না। তার শাস্তি একমাত্র উপরওয়ালা, ভগবান, সৃষ্টিকর্তাই দিতে পারে। তো সেই ক্ষেত্রে সেই জিনিসটা এখানে হয়। 7ই জুন 2013 এই রিচার্ড রেমিরেজ কাম নাইট স্টকার মারা যায়। তার কি হয়েছিল? তার হেপাটাইটিস সি হয়েছিল এবং তার সাথে সাথে তার লিম্ফোমা বলে একটা ব্লাড ক্যান্সার আছে, সেই ব্লাড ক্যান্সার হয়েছিল। এতেই তার মৃত্যু হয়। এবং ইন দ্য লাস্ট এই 7 তারিখে 2013-তে এই নাইট স্টকারের পার্টটা দি এন্ড হয়। আজকের ভিডিওটা আমার বলা সব থেকে বড় ভিডিও, কিন্তু সব থেকে বেশি ডিটেলসও এই কেসে ছিল। আমি কোথাও কোনো টাইম নষ্ট করিনি, যেটুকু যা হয়েছে সেটা ইন ডিটেলসে বলেছি এবং তার সাথে সাথে অনেক ছবিও হয়তো প্রোভাইড করেছি। তো আজকের ঘটনাটা আমি অনেক কষ্ট করে, মানে অনেক কিছু মাইন্ডে রেখে বানাতে হয়েছে কাজের মধ্যে। তো আজকের ঘটনাটা যদি ভালো লাগে এবং এই রকম রিয়েল লাইফ ঘটনা যদি স্টোরি ফরম্যাটে আপনারা শুনতে চান, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড আজকের ঘটনা ভালো লাগলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ, আবার দেখা হবে।